দর্শক স্বাগত আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদের সাথে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে বাংলাদেশ। এর পূর্বে আমি জানাতে চাই আপনাদেরকে, আজকে বিজয়ের মাসের দ্বিতীয় দিন। এই বিজয়ের মাসে আমরা আবারও আরেকটি গুরুত্বপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হয়েছি এবং এই জন্য আজকের এই আলোচনায় আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দুইজন সামরিক অফিসার। একজন হলেন নেভাল কমান্ডো এবং বাংলাদেশের অতি পরিচিত একজন সামরিক নেতা, তিনি হলেন রিয়ার অ্যাডমিরাল মোস্তাফিজুর রহমান, আমার বাম পাশে, তিনি মেরিটাইম বিশেষজ্ঞ। আরেকজন আমাদের সাথে আছেন, আন্তর্জাতিক বিষয় সম্পর্কে তিনি খুব ভালো জ্ঞান রাখেন এবং তিনি হলেন এয়ার কমোডর মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি আজকে আমাদের সাথে এসেছেন এই বিজয়ের মাসে আরেকটি বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার। স্যার, 5ই আগস্টের বিপ্লবের পর একটার পর একটা ঘটনা ঘটছে বাংলাদেশে এবং প্রত্যেকটা ঘটনার সাথেই প্রতিবেশী দেশের ইন্ধন এবং আন্তর্জাতিক ইন্ধন পরিলক্ষিত হচ্ছে। প্রতিবেশী দেশ উঠে পড়ে লেগেছে আমাদের বিষয়, আমাদের বিরুদ্ধে। তাদের মিডিয়া, তাদের প্রচার যন্ত্রের প্রত্যেকটি স্তরে, প্রিন্ট মিডিয়া বলি, ইলেকট্রনিক মিডিয়া বলি, তারা কিন্তু আমাদের পিছনে উঠে পড়ে লেগেছে। এমনকি তাদের সৈন্য সমাবেশও ঘটিয়েছে আমাদের বর্ডারগুলোতে। এই প্রসঙ্গে স্যার, আপনার যে অভিজ্ঞতা এবং এই ব্যাপারে আপনার গবেষণা সম্পর্কে আমরা জানতে চাই, কি হতে যাচ্ছে আমাদের দেশে। কমরেড শফিক। ধন্যবাদ কর্নেল হক আমাকে সুযোগ দেওয়ার জন্য কথা বলার। আমি মনে করি যে 5ই আগস্ট এই দেশের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা, যেখানে আমরা বলতে পারি যে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি। কেন বলবো দ্বিতীয়বারের মতো স্বাধীনতা? কারণ এর আগে যে শাসক গোষ্ঠী ছিল বাংলাদেশে, গত 1.5 দশকে ওরা আমাদের দেশটাকে পুরোপুরিভাবে অকার্যকর করে ফেলেছে, বিক্রি করে ফেলেছে, অ্যান্ড বিদেশিদের হাতে আমাদের স্বাধীনতা ন্যস্ত করে দিয়েছে। আর আমাদের যে জন আকাঙ্ক্ষা গণতন্ত্র প্রতিষ্ঠা করা, একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে মর্যাদাপূর্ণ জীবনযাপন করা, ওই জিনিসগুলো পুরোপুরি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছিল গত সরকার। আর এগুলা করা হয়েছে আমাদের নিজেদের ভিতরের শক্তি না, বহিঃশক্তি, বিশেষ করে আমাদের প্রতিবেশী বাংলাদেশকে একটা কলোনিয়াল একটা স্টেট হিসাবে তারা কন্ট্রোল রাখতে চেয়েছিল। সেই কারণে তারা লং টার্ম প্ল্যান নিয়েছে যে এইখানে যদি একটা পুতুল সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি, যে আমাদের কথায় উঠবে বসবে, এই সরকারের মাধ্যমে জনগণকে কন্ট্রোল করা, দেশটাকে কন্ট্রোল করা, আর তাদের সার্বিক এই যে আঞ্চলিক যে একটা আধিপত্যবাদ তাদের ইয়েতে আছে, প্ল্যানে আছে, স্ট্র্যাটেজিতে আছে, ওইটা বাস্তবায়ন করার জন্যই তারা এই জিনিসটা করেছে। দুর্ভাগ্যবশত গত সরকার যে ছিল, ওই সরকার যদিও আমাদের স্বাধীনতার যুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছে, তারাই যখন ক্ষমতায় আসলো, এই ক্ষমতায় বসে থাকার জন্য তারা ইন্ডিয়ার সাথে এইভাবে একটা কম্প্রোমাইজিং পজিশনে এসে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা বারবার সরকারে অধিষ্ঠিত হয়েছে। আর আমাদের গণতান্ত্রিক যে প্রসেস, ওই প্রসেসটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ওরা। আর এটা সহযোগিতা ডাইরেক্টলি বলা চলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত করেছে। আর এই দেশের রাষ্ট্রযন্ত্রের এমন কোনো দিক নাই যেখানে তাদের গোয়েন্দা সংস্থা
আমরা সেটা জানি স্যার, তারা কি করেছে আমরা জানি, কিন্তু এর পরবর্তীতে যে ঘটনাগুলো একটার পর একটা বাংলাদেশে ঘটছে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভারতীয় সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাদের ইন্টেলিজেন্স এজেন্সিসগুলো এবং তাদের যে লেসপেন্সার বাংলাদেশে আছে, এতে আমরা তো বুঝেই ফেলেছি যে এই আওয়ামী লীগ নামক একটি জন্তু জানোয়ারের দল, তারা এই দেশটাকে ইন্ডিয়ার হয়ে চিরদিনের জন্য তাদের হাতে তুলে দিতে চেয়েছিল। সেই প্রসঙ্গে আমরা যদি আসতে চাই, আমরা এখন যে রিয়ার অ্যাডমিরাল মোস্তাফিজুর রহমানের কাছে আমরা জানতে চাব, এই যে আওয়ামী লীগের মতো একটি দলকে যারা নিজেদেরকে স্বাধীনতার স্থপিত বলা হয় এবং তারা মনে করে যে দেশটাকে তাদের নেতৃত্বে স্বাধীনতা এনেছে, যদিও সামরিক বাহিনীর নেতৃত্বেই ছিল মুক্তিযুদ্ধ, এই প্রসঙ্গেই যে আওয়ামী লীগের ঘৃণ্য আচরণ দেশের প্রতি, এই প্রসঙ্গে আপনি কিছু বলেন স্যার। ধন্যবাদ কর্নেল হক, বিশেষ করে আজকের এই বিজয়ের মাসের তৃতীয় দিনে আমাকে এখানে আমন্ত্রণ জানা এবং কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। প্রথমে আমি স্বাধীনতা যুদ্ধে, এই বিজয়ের মাসে যেসব স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন এবং যারা অবদান রেখেছেন এবং জীবিত যত মুক্তিযোদ্ধা তাদের আমার সশস্ত্র সালাম। দ্বিতীয়ত, আমরা দ্বিতীয় যে মুক্তিযুদ্ধ বা আমরা বিপ্লব যেটা বলি, সেই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে, আহত আছে, এখনও হসপিটালে কাতরাচ্ছে, সবাইকে আমার সালাম। আশা করব ওনারা শীঘ্রই সুস্থ হয়ে আবার ফিরে আসবেন যারা আহত আছেন। আর যারা চলে গেছেন, আমার সরকার নিশ্চয়ই তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। এখন আমরা আসল কথাতে আসি, যেটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। একটা সে দেশের প্রথম উদ্দেশ্য হবে সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং লোকজনের ওয়েলবিং। এই তিনটা জিনিসই মেইন। এরপরে এটা থেকে আমাদের যত সব এই যে সরকারের সেটা এখান থেকে বের হবে যে কী করলে কি করা যাবে। আমরা আওয়ামী লীগ সরকার দ্বিতীয়বার মানে 21 বছর পরে যখন প্রথমবার আসলো, তারা হয়তো করেছিল যে এরশাদ সরকারের পরেই তারা আসবে, কিন্তু সরকার ব্যবস্থা এরকম হওয়াতে তারা আর আসতে পারেনি কোনো রকম কিছু, কারণ বিএনপি আসে, তারা চালায়, এবং যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তাদের সহায়তায় তারা দ্বিতীয়বার আসে এবং তাদের কর্মকাণ্ড খারাপ থাকে, তারা চলে যায়। এবং তৃতীয়বার যখন তারা আসে, তখন তারা প্রথমে মনে হয় ঠিক করে যে এখান থেকে আর আমরা আর যাবো না। প্রথমে তারা ইলেকশন ব্যবস্থাটাকে নষ্ট করে দেয়, যে একটা সরকার পরিবর্তন, গণতন্ত্রের যেটা গণতন্ত্র ঠিক থাকলে সবই ঠিক থাকে, কেন সবার অধিকার এখানে সমন্বিত করা হয়, সেটা তারা প্রথমে নষ্ট করে। তারপরে প্রত্যেকটা অর্গানাইজেশন, অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকটা জায়গায় মানে তারা নষ্ট করে দেয় মানে টাকা পয়সার লেনদেন এবং মানুষের মূল্যবোধকে একেবারে শেষ করে করে দিয়ে তাদের উদ্দেশ্য চরিতার্থ করে। সরকারি কর্মকর্তাকে কারাপশন করিয়ে দিয়ে তাদেরকে তাদের সম্পূর্ণ কন্ট্রোলে নিয়ে যায়। ব্যক্তিগতভাবে বলতে পারি, বিইং এ নেভাল অফিসার, কয়েকটা অর্গানাইজেশনের হেড নেভি আছে, আমি তাদেরকে জিজ্ঞেস করছি তোমরা এই ধরনের চুক্তি করছো কেন? বলে স্যার, ইন্ডিয়ানরা যখন আসে আমাদের সঙ্গে কথা বলে, তখন বিশেষ করে বিআইডব্লিউটির কথা বলছি আমি, যে আগে থেকে চুক্তি কী হবে তৈরি করে আনে, যখন আমরা বলি এটা তো হবে না, আমরা বলবো না এটাই হইতে হবে, এরকম একদম জোর জবরদস্তি ব্যবস্থা, এটা সম্পূর্ণ সরকারের মদতপুষ্ট হয়ে তারা এসব করেছে। তার মানে কি আমাদের স্বাধীন ছিলাম স্যার? আমরা স্বাধীন ছিলাম, কিন্তু স্বাধীন থাকার মতো ছিলাম, কথাবার্তাতে স্বাধীন ছিলাম, এখনও স্বাধীন আছি। স্বাধীনতা রেখেই তারা এইসব শোষণ চালিয়েছে, এটাকে করদাহ্য বলা যেতে পারে। এবং এটাকে মানে এই আওয়ামী লীগ সাপোর্ট দিয়েছে যে তারা যেন সারা জীবন এই ক্ষমতায় 2041 সাল পর্যন্ত বা এরকম সারা জীবন তারা ক্ষমতায় কাটে, অথবা তাদের সাপোর্ট এরকম একজন, তাদের মানে ভারতের স্বার্থের বিরুদ্ধে কেউ কোনো কথাই বলবে না। আমরা স্বাধীনতার পরে আমরা যে এই 2008 পর্যন্ত আমরা তো এরকম দেখিনি, আমরা তো একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে চলেছি। আমি নেভাল অফিসার হিসেবে বলতে পারি যে আমরা তো ধরেন তালপট্টি আইল্যান্ডে যখন ভারতীয় জাহাজ আসে, আমাদের জাহাজ খুব ছোট ছিল, খুব ছোট্ট একটা জাহাজ নিয়ে, আমি নিজেও ওখানে ছিলাম, একটা ছোট্ট একটা জাহাজ নিয়ে আমরা ওই জাহাজকে চ্যালেঞ্জ করে বলি যে তোমরা এখানে আসছো কেন, এটা আমাদের ওয়াটার। এটা বলে যে তারা না, এটা আমাদের ওয়াটার। আমি বলি এটা তো সার্ভে হয় নাই, সার্ভে না হলে তো আপনারা বলতে পারেন না এটা আপনাদের। তো এরকম একটা এক্সচেঞ্জ হচ্ছে। আমরা ধরেন যে স্ট্র্যাটেজি তখন আমরা কাজ করেছি, ফ্লিটিং স্ট্র্যাটেজিতে করেছি, হ্যাঁ আমাদের জাহাজটা আছে, এবং আমরা প্রত্যেক দিন একবার করে যে ওদেরকে ওই তালপট্টি আইল্যান্ড আমরা ঘুরে আসতাম, যে আমাদের প্রেজেন্স যে আছে এটা আমরা এনশিওর করেছি।
তো এখন আমাদের যে সশস্ত্র বাহিনী বা আমাদের যে সিভিল ব্যুরোক্র্যাট যারা যেখানে ছিলেন, এখানে দেশপ্রেমিক অনেক নাগরিকই ছিলেন এবং তাদেরকে করাপশন করার সুযোগ করে দিয়ে তাদেরকে নষ্ট করে ফেলা হয়েছে, একেবারে পচন ধরায় দিয়েছে। এখন যে দেখতে গেলে আমরা যদি দেখি, আমরা যে হিস্ট্রি শুনি বা যেসব গল্প শুনি, আনবিলিভেবল কথাবার্তা। স্যার, আপনার কাছে একটা ছোট্ট জিনিস জানতে চাচ্ছি। আপনি একজন মুক্তিযোদ্ধা এবং আপনি নেভাল কমান্ডো হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর অনেক কিছুই আপনার নখদর্পণে। আমরা কি স্যার আমাদের নৌবাহিনী কতটুকু সক্ষমতা অর্জন করেছে যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আঘাত আসে? সংক্ষেপে বলেন যে আমাদের কতটুকু সক্ষমতা আছে। এখানে একটু কারেকশন দিয়ে রাখি, আমি মুক্তিযোদ্ধা না, আমি মুক্তিযোদ্ধার সহযোগী সহযোগী ছিলাম। আপনি ওই হিসাবেই মুক্তিযোদ্ধা আচ্ছা, বলেছেন। সহযোগী মানে আমার বয়স ছিল তখন 14 বছরের 14 কাছাকাছি। বছর আপনি যথেষ্ট সহযোগিতা করেছেন। আচ্ছা, একটা সহযোগী স্পেশাল আমি বলে রাখি, আমাদের এই শাহজাহানপুরে একটা রেল লাইন উড়ানোর ব্যাপারে আমিও আমার এক বন্ধু ওটা নিয়ে আমরা মেজারমেন্টগুলো এনে দিয়েছেন যে কতটুক ফ্রিজ অয়েল লাগবে, এবং আমি এটা খুব প্রাউড ফিল করি। মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আমার লাগবে না, বাট আমি যে একটা কাজ করতে পেরেছি এটাতে আমি খুশি, এবং আমার নাতি নাতনি হয়ে তাদেরকে আমি আপনার জানাচ্ছি। চেয়ে কম বয়সী অনেক মুক্তিযোদ্ধা আছে স্যার, না, থাকুক। স্বাধীনতার পরে জন্মগ্রহণকারী মুক্তিযোদ্ধা আছে, বাট ইউ আর রিয়েল মুক্তিযোদ্ধা। না, আচ্ছা, যাই হোক, এই হলাম আমার অবস্থা। যেটা বলতে আপনি প্রশ্ন করেছেন, নেভি বাংলাদেশের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের বুঝতে হবে। যদিও আমরা ল্যান্ডে থাকি, আমাদের সমস্ত ট্রেড বলা যায়, এয়ার ট্রেড খুবই কম হয়। আমরা এই জন্য বলছি সমস্ত 95% ট্রেড আমাদের সি রুটে হয়। আমাদের কতগুলো ভাইটাল কার্গো, যেমন তেল, ধরেন আমাদের বাংলাদেশে যদি তেল আসা বন্ধ হয়ে যায়, কয়েকটা জাহাজ যদি মিস করে, তাহলে এই তেলের শর্টেজ পড়বে, চারিদিকে হাই লেগে যাবে। গাড়ি ঘোড়া তো পরে কথা, আমরা যে কৃষিকাজে যে আমরা তেল খরচ করি সেটাও আমরা পারবো না। এবং সমস্ত পণ্য শুধু আমদানি না, রপ্তানিও। ঠিক আছে, আমাদের এই আমাদের সক্ষমতা কতটুকু? আচ্ছা, সেটাই বলছি যে এই সক্ষমতায় যেটা বলতে চাচ্ছি, সেই স্বাধীনতা যুদ্ধের সময় থেকে নৌবাহিনী অ্যাকচুয়ালি গড়ে ওঠে এবং নৌবাহিনীর একটা কমান্ডো কন্টিনজেন্ট একটা বিরাট অবদান রাখে, এবং সেই পরিপ্রেক্ষিতেই এই বাংলাদেশ নৌবাহিনী অ্যাকচুয়ালি পথ চলা শুরু। বাংলাদেশ নৌবাহিনীর প্রথম জাহাজ ছিল এসআর আমিন। এই জাহাজটা কানাডা থেকে আসছিল 1970 সালে। 1974 সালে এই যে ঝড় হয়েছিল সেই সাহায্য নিয়ে আসছে, যুদ্ধের পরে এটা যেতে পারে নাই, এবং সেটা আমাদের প্রথম কনভার্টেড শিপ। আর পাকিস্তানি কোনো আমরা সমরাস্ত্র আমরা পাইনি এই দেশে, সবগুলো ইন্ডিয়া নিয়ে গেছে। না, এই ইন্ডিয়ানরা তো নিয়ে যায় নাই, পাকিস্তানিরা নিয়ে গেছে অথবা ধ্বংস হয়ে গেছে, যেগুলো ছিল অনেকগুলো ডুবে গেছে। এর ভিতর কয়েকটা আমরা তুলে আবার সচল করেছে, এবং এই পরবর্তী নৌবাহিনী গঠনে আমাদের ইউগোস্লাভ থেকে খুব ভালো সহযোগিতা আসছে। মার্শাল টিটো আমাদেরকে 2টো জাহাজ দিয়েছিলেন, এবং পরবর্তী 1976 সালে ওমর ফারুক রয়্যাল নেভির একটা ফ্রিগেট, এটা প্রথম জাহাজ, এবং এর সাবসিকুয়েন্টলি একই ক্লাসে প্রায় আরও 3টা জাহাজ আসে, এবং পরবর্তীতে এইভাবে চায়নাজ নেভি, ইউএস নেভি, ইটালিয়ান নেভি, প্রত্যেক জায়গা থেকে। এখন যে সক্ষমতার কথা বলা হচ্ছে, যদি আমাদের নেইবারিং কান্ট্রির কথা বলি, সক্ষমতা হলে আপনাকে শত্রু চিহ্নিত করতে হবে। শত্রু না থাকলে আপনার সার্বভৌমত্ব কাছে রেখে আসতে, শত্রু না থাকলে, এখানে আমরা শত্রু না বলবো পোটেনশিয়াল এনিমি শব্দ। হ্যাঁ, পোটেনশিয়াল এনিমি। আমাদের পোটেনশিয়াল এনিমি হচ্ছিলাম 1 নম্বর ইন্ডিয়া, 2 নম্বর মিয়ানমার, এ দুটাই। এরপরে আমাদের পোটেনশিয়াল এনিমি আর আশেপাশে নাই বললে চলে। আমরা তো আর এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাম্বিশন নিয়ে কাজ করব না। এখন ইন্ডিয়ার সঙ্গে যদি আমাদের কোনো সংঘর্ষ হয়, আমাদের এটা মনে রাখতে হবে যে ইন্ডিয়া অনেক বড় পাওয়ার, ইন্ডিয়া ওভাররান করতে পারবে, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে ফ্লিটিং বিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা। এটা হচ্ছে আমার যে জাহাজ বা যন্ত্রপাতি বা সরঞ্জাম, এটাকে নষ্ট হতে দেওয়া যাবে না। শ্রদ্ধেয় স্যার, এই যে বাংলাদেশের এই বিপ্লবোত্তর পরিস্থিতিতে আমাদের সেই প্রতিবেশী দেশ, তাদের ইন্ধনে এবং তাদের প্রতিষ্ঠিত বেশ কয়েকটি সংগঠন এখানে আছে, যারা প্রত্যক্ষভাবে এই দেশকে অস্থিতিশীল করার জন্য কাজ করে যাচ্ছে। আপনি লক্ষ্য করবেন, বিগত সরকারের আমলে ইসকনের নামে অসংখ্য মন্দিরের জন্য জমি বরাদ্দ করা হয়েছে এবং সরকারিভাবে তাদের মন্দির তৈরি করে দেওয়া হয়েছে। যেই সময় আমাদের প্রতিবেশী দেশে মুসলমানদের মসজিদ ধ্বংস করে মন্দির তৈরি করা হচ্ছিল, সেখানে আমরা নতুন নতুন জমি দিয়ে ইসকনের মন্দির তৈরি করে দিয়েছি। এবং বাংলাদেশের মানুষ এত বেশি অসাম্প্রদায়িক যে তারা কখনো ধর্মীয় কারণে কারো উপরে কখনো আঘাত করেনি। যে সমস্ত ঘটনা ঘটে বাংলাদেশে, সেটা হলো বিভিন্ন
টাকা পয়সা লেনদেন কিংবা ব্যবসায়িক কারণে হয়তো ঝগড়া ফ্যাসাদ হতে পারে, ধর্মীয় কারণে আমাদের দেশে কখনো দাঙ্গা হয়নি। এরপরেও আমাদেরকে যে এই অপবাদ দেওয়া হচ্ছে সাম্প্রদায়িকতার, এবং সে কারণে বিভৎস দৃশ্য তারা তৈরি করছে, এই প্রসঙ্গে আপনি যদি একটু বলতেন কেন তারা এগুলো করছে আমাদের দেশের বিরুদ্ধে। দেখেন, এটা একটা পরম অনুতাপের বিষয় যে আমরা মুসলমান অধ্যুষিত দেশ, 90% আমাদের জনগণ মুসলমান, 93 let's say more than 90%। এইখানে ইসকনের উপস্থিতিটা, তাদের মিশন যেটা, সেটা ডাইরেক্টলি এগেনস্ট দি ইসলামিক ওয়ার্ল্ড, ইসলাম। ওদের মূল উদ্দেশ্য হলো ইসলাম ধর্মটাকে নষ্ট করে দেওয়া, মূল্যবোধটাকে নষ্ট করে দেওয়া। এর মধ্যে আপনি হয়তো দেখেছেন যে ইসকনকে প্রতিষ্ঠিত করেছে চিটাগংয়ে, যেখানে একটা কনকপশন অফ অল রিলিজিয়ান অ্যান্ড অল দিস থিং। আর ওইখানে বসে তাদের যে কর্মকাণ্ড আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, যে তারা কোমলমতি স্কুলের ছাত্রছাত্রী, মুসলমান ছাত্রছাত্রী, ওদেরকে তারা কৃষ্ণ নাম জপাচ্ছে, তাদেরকে লোভনীয় টিফিন দিয়ে তারপরে কৃষ্ণের নামে তারপরে তারা খাচ্ছে। একটা মুসলমান বাচ্চাকে যদি এই ধরনের মোটিভেশন করা হয়, ডেফিনেটলি তারা মূল ইসলাম থেকে কিন্তু বিচ্যুতি হয়ে যাবে। তো আমাদের ফিউচার জেনারেশন, বিশেষ করে মুসলমান যে সন্তানাদি আছে, তারা কিন্তু ইসলাম থেকে দূরে সরে যাবে। এই যে কাজগুলো করা হচ্ছে, এটা আমাদের সরকারি দায়িত্ব ছিল যে এই জিনিসটাকে চেক দেওয়া বা প্রতিহত করা, কিন্তু সরকারি মদতপুষ্ট হয়ে কিন্তু তারা আমাদের দেশে এইসব ধরনের কাজ করে যাচ্ছে এই পর্যন্ত। যেহেতু ইসলাম বিরোধী কাজ তাদের তৎপরতা, তারা কিন্তু অনেক ইসলামিক কান্ট্রি থেকে ব্যান হয়েছে। রাইট, সৌদি আরবিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া নিষিদ্ধ করা হয়েছে। আমরা কেন নিষিদ্ধ করছি না? আমরা করছি না, এইটাই বড় প্রশ্ন। এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের কারণে, যে দুর্বল সরকার? না এটাই না, হতে পারে। ব্যান করাটা দুর্বলতা না, আমি বলবো না। ব্যান করার প্রশ্ন এখন আসতেছে কারণ আমরা অ্যালাউ করেছি তাদেরকে আসতে। আর যারা অ্যালাউ করেছে, যে সরকার অ্যালাউ করেছে তাদেরকে এখানে আসার জন্য, ঘাঁটি করার জন্য, দে শুড টেক দি রেসপন্সিবিলিটি অফ ডুইং দিস মিস্টেক। এখন অন্তর্বর্তীকালীন সরকার আইসা যদি এই ধরনের একটা অর্গানাইজেশন, যার ইন্টারন্যাশনাল একটা ইনফ্লুয়েন্স আছে, লিঙ্ক আপ আছে, সাপোর্ট আছে, আর কন্ট্রোভার্সিয়াল একটা ধর্মীয় কন্ট্রোভার্সিয়াল একটা অর্গানাইজেশন, সেইখানে হাত দেওয়াটা আমার মনে হয় এই অবস্থায় সঠিক হবে না। রাইট। এই সরকার আসার পরে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে তাদের মূল কাজ হবে দেশে শান্তি ফিরিয়ে আনা, স্থিতিশীলতা, তারপরে যথাযথ সংস্কার করে তারপরে একটা নির্বাচন করা। নির্বাচিত সরকার আসার পরে হয়তো বড় বড় প্রোগ্রাম হাতে নিতে পারে, সংস্কার হাতে নিতে পারে। রাইট। এই সময় যদি এই সরকারকে আমরা সঠিকভাবে কাজ করতে না দিই, স্বস্তি না দিই, রাইট, তাহলে দেশ কিন্তু একটা বিরাট বড় ঝুঁকিতে পড়ে যাচ্ছে, নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যাচ্ছে। স্যার, আর আমাদের যারা কি বলবো, আমাদের যারা এই দেশে তাদের দোসর আছে, আমরা প্রকাশ্যেই বলতে পারি, আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন সহ আওয়ামী লীগ স্যার পরাজিত শত্রু, পরাজিত শক্তি। জি, ওদের উদ্দেশ্য হলো দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। আর ইসকন একটা অর্গানাইজেশন যার মাধ্যমে তারা একটা সেন্সিটিভ জি ইস্যু নিয়ে তারা ওদেরকে উস্কাচ্ছে, রাইট, যাতে আমরা আমাদের মুসলমানদের সেন্টিমেন্টে লাগে, তারপরে দাঙ্গা ফাসাদ হয়, আর আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়। অন দি কন্ট্রারি, ছোটোখাটো একটা বিষয় নিয়ে কিন্তু আমাদের প্রতিবেশী মিডিয়াগুলা, আপনি যদি জি স্যার, প্রিন্ট মিডিয়া
দেন। ওরা যে অপপ্রচার করছে নগ্নভাবে, নগ্ন। আমরা মাঝে মাঝে দেখে মনে করি যে ওরা কি আমাদের বন্ধু নাকি আমাদের শত্রু। একটা শত্রুও কিন্তু এইভাবে এত অপপ্রচার করবে না একটা প্রতিবেশী রাষ্ট্রের সম্বন্ধে। আর এটা আমাদের বেসিক্যালি ইন্টারনাল অ্যাফেয়ার বাংলাদেশে যাই হচ্ছে, এই আপনি বিপ্লব বলেন আর বলেন, কিন্তু ওদের কোনো কারণই নাই এ ধরনের রিয়াকশন করা যদি প্রকৃত বন্ধু হয়ে থাকে। কিন্তু ওরা দেখলাম তাদের মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছে জাস্ট বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, ছোটখাটো তিলকে তাল করে। শুধু এখানেই তো না প্রচারণা করা। স্যার, তাদের দেশেও মুসলমানদের বিরুদ্ধে যেমন একটা খবর আমি এখানে দেখতে পাচ্ছি, ভারতে ধর্ম রক্ষায় বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানিয়েছে তাদের বিভিন্ন সংগঠন সে দেশেও। এবং এখানেই শেষ নয়, সংবিধানে হিন্দুদের অবস্থান সুনিশ্চিত না হলে কোনো পরিবর্তন মেনে নেওয়া হবে না, চিন্ময় কৃষ্ণ দাস বলেছে বাংলাদেশের। তো এই যে একটার পর একটা তারা করে যাচ্ছে ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের ইন্ধন যুগিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে প্রক্রিয়া তারা শুরু করছে, এর পেছনে আপনি কি মনে করেন স্যার তাদেরকে একটা সুদূর প্রসারী ইচ্ছা লুকায়িত আছে দেশকে তাদের দখলে নেওয়ার জন্য? ধন্যবাদ কর্নেল হক। অ্যাকচুয়ালি আপনার সামান্য একটু পিছনে যেতেই হবে। যখন 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়, এরপরে ইন্ডিয়ার একটা কোশ্চেন আসে যে পাকিস্তানকে স্বীকৃতি দেওয়া। তখন বলে বাংলাদেশ নিয়েও তাদের খুব একটা ইচ্ছা ছিল না যে, এবং তাদের নেতৃস্থানীয় নেতাগণ বলেন ফর দ্য টাইম বিং এটা দাও। সেই ফর দ্য টাইম বিং ওদের একটা সুপ্ত ইচ্ছা আছে যে এখানে কিভাবে অ্যানেক্স করা যায় বাংলাদেশকে। কিন্তু এখানে কেন বাংলাদেশের স্বাধীন চেতার লোকজনের জন্য এটা কখনোই সম্ভব হয় নাই যে বাংলাদেশকে তাদের অ্যানেক্স করবে। আমরা এখন চলে আসি ইসকনের কথায়। ইসকন অ্যাকচুয়ালি যেসব কর্মকাণ্ড করেছে, এই ধরনের কর্মকাণ্ড বা কাছাকাছি কর্মকাণ্ড খ্রিস্টান মিশনারিও করেছে জি, আমাদের দেশে। পার্বত্য চট্টগ্রামে করছে, এটা সব জায়গায় আমরা দেখেছি এবং দেখেছি যে এই ধরনের বিশেষ করে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা আছে তাদের মধ্যে তাদের ব্যাপক কাজ হচ্ছে। তাদেরকে টার্গেট করে তারা এই কাজগুলো করে থাকে। এবং আমি নিজেও নরডেম কলেজের ছাত্র, আমি জানি আমার অনেকে মানে সহপাঠী ছিল, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম করা যারা হচ্ছে। ছিল গারো মানে চাকমা এরা অনেকেই ছিল আমার সঙ্গে। যাই হোক, এটা ঠিক ছিল ওই পর্যন্ত, মানে নর্মাল অবস্থায় ঠিক ছিল। কিন্তু যখন বিতাড়িত শয়তান মিন্স আওয়ামী লীগ এবং তাদের দোসর যারা তখন ভারতে চলে গেল, ইসকনের সবচেয়ে বড় ভুল হয়েছে তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করা। এইখানটাই প্রবলেম। ইসকন নিয়ে আমার ব্যক্তিগতভাবে যদি বলেন, আমার সেরকম খুব একটা প্রবলেম নাই। কিন্তু যখন তারা ওই বিতাড়িত শয়তানের দোসর হয়ে কাজ করা শুরু করলো এবং একটা ধর্মীয় এসেতে তারা ওই পলিটিক্যাল বক্তব্য দেওয়া শুরু, তখনই আমার প্রশ্ন আসে যে এটা তো সম্ভব না। যেটা যে উদ্দেশ্যে করা হয়েছে অর্গানাইজেশন সেই উদ্দেশ্যে কাজ করবে। এবং আমাদেরকে খুঁজে বের করা দরকার যে এটা কেন করছে। এবং একজন ইসকনের বহিষ্কৃত নেতা, তার জন্য ইসকনে কেন অত দরদ? এখানেই চলে আসে যে ভারতের স্বার্থ, অ্যাকচুয়ালি ভারতের স্বার্থ রক্ষা করার জন্য তারা কাজ করছে এবং সেখানেই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এখন কথা হলাম ইসকন কি নিষিদ্ধ হবে? আমি বলবো না, ইসকন নিষিদ্ধ করেন, এনগেজমেন্ট বাড়াতে হবে ইসকনের সঙ্গে। ইসকনের প্রত্যেকটা কর্মকাণ্ড করার আগে একটা অথরিটির কাছে বলতে হবে আমরা এই করব, এই বলবো, এবং সেখানে কন্ট্রোল থাকতে হবে। হ্যাঁ, তাদের মতো উগ্র হব না, উগ্র হব না, আমরা কন্ট্রোল থাকতে হবে। স্যার আপনার কাছে জানতে চাচ্ছি, এই পরিস্থিতিতে, এই বর্তমান পরিস্থিতিতে আপনার সাজেশন কি? 1, 2, 3টা সাজেশন যে আমরা এটা ট্যাকেল করার জন্য বর্তমানে বাংলাদেশে কি করণীয় আমাদের? বাংলাদেশে প্রথম কথা, বাংলাদেশ সবাইকে একতাবদ্ধ থাকতে হবে, ঐক্য থাকতে হবে। ঐক্য ছাড়া আমরা কোনো কিছুতেই আমরা, আর দ্বিতীয়ত কোনো উস্কানিতে আমাদের অস্থির হওয়া চলবে না, শান্ত থাকতে হবে এবং সরকারকে খুব ভালোভাবে সাপোর্ট দিতে হবে। ফ্যান্টাস্টিক, 3টা সাজেশন খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা পয়েন্ট আছে, আমরা বিপ্লব হয়েছে ঠিকই, আমরা বিপ্লবের পরে বিভিন্ন যেটা মেইন শত্রু ছিল বা যারা মেইন ছিল এগেনস্টে ছিল তারা চলে গেছে ইন্ডিয়া অথবা দেশের ভিতর থেকে লুকায়িত আছে। কিন্তু বিভিন্ন অর্গানাইজেশনে যারা যে পোস্ট হোল্ড করেছিল, সাপোজ টপ মোস্ট পোস্ট, যারা তাদেরকে অ্যাপিজ করে, মানে আওয়ামী লীগকে অ্যাপিজ করে যারা প্রমোশন নিয়েছে, এই করেছে, তারা এখনো তারা ফাংশনাল এবং তারা থাকার জন্যই সরকার আমার মতে যে মোস্ট প্রবাবলি তাদের জন্যই কাজ করতে। আপনাকে ধন্যবাদ স্যার। আমি স্যারের কাছ থেকে সংক্ষেপে
আপনার কি সাজেশন এই পরিস্থিতি ট্যাকেল করার জন্য সরকারের কিংবা পলিটিক্যাল পার্টির কি করণীয় আছে, জনগণের কি করণীয় আছে স্যার সংক্ষেপে? আমি অ্যাডমিরাল মোস্তাফিজের সাথে একমত। তিনি সুন্দরভাবে 3টা পয়েন্ট দিয়েছেন: জাতীয় ঐক্য, তারপর আপনার আপনি নতুন করে কিছু বলেন স্যার। এই 3টা পয়েন্টের সাথে আমি বলবো যে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। রাজনৈতিক দলগুলোর কি করণীয় স্যার এখানে? রাজনৈতিক দলগুলা এখন বেশি অস্থির না হয়ে তারা সার্বিকভাবে এই সরকারকে সমর্থন দেয়, সমর্থন, যাতে প্রয়োজনীয় সংস্কারগুলো করে তারা যাতে একটা সুষ্ঠু নির্বাচন করতে পারে। এটার জন্য একটা বাস্তবসম্মত সময় দিতে হবে তাদেরকে। আরেকটা কি স্যার, ধর্মীয় যদি সকল ধর্মের যারা নেতা আছেন তাদেরকে নিয়ে ডায়ালগের ব্যবস্থা করা কি যায় না স্যার? এটাও একটা ভালো আইডিয়া, ওইটাও করতে পারে যদি সরকার সময় করতে পারে। দ্যাট উইল বি দি ওয়ান অফ দি বেস্ট স্টেপ এখন এই মুহূর্তে। তাদের সাথে খোলামেলা আলাপ আলোচনা করে পুরা টেনশনটা নিরসন করা, এটা করলে তারপরে তাদের একটু স্বস্তি পাবে, সরকার তাদের নিজের কাজটা, প্রয়োজনীয় কাজটা করতে পারবে এই অল্প সময়ের মধ্যে। কিন্তু এরকমভাবে যদি অস্থিতিশীলতা করে, তাহলে হবে কি সরকার প্রয়োজনীয় সংস্কারগুলো করতে সময় লাগবে। এই অবস্থায় যদি স্যার ইন্ডিয়ার একটা তাদের যে পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় তাদের অখণ্ড ভারতের, এটা কি কোনো আশ্চর্যজনক কিছু হবে? এইটা সবচেয়ে বড় বোকামি হবে আমি মনে করি, অ্যানাদার ব্লান্ডার। আর আমি মনে করি যে 5ই অগস্ট ইজ এ স্ট্র্যাটেজিক ব্লান্ডার অ্যান্ড ডিফিট ফর ইন্ডিয়া। রাইট। গত 50 বছর যাবৎ যে জিনিসটা তারা করেছে, ডেভেলপ করেছে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সেই জিনিসটা পুরা নস্যাৎ হয়ে গেছে 5ই অগস্টের বিপ্লবের কারণে। আর মেইন ছিল যে 5ই অগস্টের বিপ্লবে পুরা জাতি, ছাত্র জনতা, বৃদ্ধ আবার বৃদ্ধ বনিতা সবাই ঐক্যবদ্ধ হওয়ার কারণে 2টা জিনিস হয়েছে। এক হলো স্বৈরাচারী সরকারের পতন, যেটা মানে কোনোদিন চিন্তা করতে পারেনি এই জাতি, এমনকি আমাদের প্রতিবেশী, যে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ স্বৈরাচারী সরকার এতভাবে বসেছিল এখানে যে ওদেরকে উৎখাত করবে জনগণের প্রেসারে, এই জিনিসটা কোনোদিন তারা চিন্তা করতে পারে। And that is their strategic blunder, miscalculation. ভেরি রাইট স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করলাম আমাদের এই শাপথদের যে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে, এর থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি। আমরা আমাদের দেশবাসী অত্যন্ত অসাম্প্রদায়িক এক পরিস্থিতি তৈরি করে রেখেছে আমরা, কিন্তু তারা এই অসাম্প্রদায়িক পরিস্থিতিকে অস্থিতিশীল করে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিতে চাচ্ছে আমাদেরকে, কিন্তু আমরা সে ফাঁদে পা দিব না এই বিজয়ের মাসে। তাই আমরা পুরো জাতি ঐক্যবদ্ধভাবে এর মোকাবেলা করার প্রতিজ্ঞা করছি। দর্শক, এই ছিল আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিনের আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।